স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। এই বছর যারা এইচএসসি শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন সরকারি কলেজের পক্ষ থেকে। এবং বাস্তবতা তোমরা সবাই জানো আমরা আসলে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম করতে পারছি না বিধায় এভাবে অনলাইন প্ল্যাটফর্মের সহযোগিতা নিয়ে আমাদেরকে লেখাপড়াটা কন্টিনিউ করতে হচ্ছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলোকে কন্টিনিউ করো। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম বছরের উপর ক্লাসটা হচ্ছে আজকে। এবং বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব করা। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য টপিক বা আলোচ্য বিষয়। হিসাব বিজ্ঞান প্রথম বছর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তোমাদেরকে আমি অগ্রিম বলে দিই যে এই চ্যাপ্টারের জ্ঞান কিন্তু আমাদের সারা জীবন কাজে লাগবে। তোমরা যখন স্নাতক পর্যায়ে করবে তখন এই চ্যাপ্টারটা আবার তোমাদের সামনে আসবে। কাজেই আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা কন্টিনিউ করবে। নামটা অনেক বড়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব করা। তোমরা নামের মতো একটু বড় নাম, তোমার ছোট নাম শুনে অভ্যস্ত, জাবেদা, খতিয়ান, রেয়ামিল, আর্থিক বিবরণী, এই ধরনের ছোট ছোট নাম শুনে তোমরা অভ্যস্ত। চ্যাপ্টারটার নাম যত বড়ই হোক না কেন আমরা এটাকে ছোট করে অবচয় বলবো ডাকতে পারি। আমরা ছোট করে এই চ্যাপ্টারটাকে অবচয় নামেও ডাকতে পারি এবং এই নামে এটা বেশি প্রচলিত। যারা বিজ্ঞান থেকে আসছে এবং যারা মানবিক থেকে আসছে তারা নিশ্চয়ই কনফিউশনে পড়ে গেছে শব্দটা নিয়ে, যে স্যার আমরা তো অবচয় বলে কোনো শব্দ আছে জানি না, আমরা জানি অপচয়। তোমরা অপচয় শব্দটার সাথে পরিচিত? অপচয় শব্দটার সাথে পরিচিত? অপচয় শব্দটার সাথে তোমরা পরিচিত না? শুরুতেই খটকা লাগতেছে যে আদৌ আমি সঠিক শব্দটা লিখতে পেরেছি। তাহলে এই প্রসঙ্গে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু অন্য একটু জায়গা থেকে ঘুরে আনতে চাই। সেটা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বললাম অনুবাদ করো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তোমরা নিশ্চয়ই অনুবাদ করবে ঢাকা বাংলাদেশের রাজধানী। কিন্তু যদি কমার্সের কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করো, সে জবাব দিবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এর অর্থ সে করবে ঢাকা বাংলাদেশের মূলধন। ক্যাপিটাল শব্দের অর্থ মূলধন হয়। আবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে অনুবাদ করো, সচিন টেন্ডুলকার প্লেড অ্যান আউটস্ট্যান্ডিং কাভার ড্রাইভ, তোমরা নিশ্চয়ই অনুবাদ করবে সচিন টেন্ডুলকার একটি অসাধারণ কাভার ড্রাইভ খেললেন। কিন্তু আবার কমার্সের কোনো শিক্ষার্থীকে যদি তুমি প্রশ্ন করো, সে জবাব দেবে সচিন টেন্ডুলকার একটি প্রদেয় বা বকেয়া কাভার ড্রাইভ খেলেন। আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ যেরকম অসাধারণ, আবার আউটস্ট্যান্ডিং শব্দের অর্থ বকেয়া। আসলে আমি কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি এইটাই যে জ্ঞানের প্রত্যেকটা শাস্ত্রের একটা নিজস্ব অভিধান আছে। প্রত্যেকটা শাস্ত্র তার মতো করে শব্দগুলোকে অর্থ করে নেয়। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞান বা কমার্সের স্টুডেন্ট যারা, তারা অবচয় বলে একটা শব্দের সাথে পরিচিত আছে। এই শব্দটার সাথে এটা একটা আলাদা একটা সেপারেট এবং স্বতন্ত্র এবং বেশ বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও তোমরা দেখবে যে তোমাদের বইয়ের চ্যাপ্টারের নাম করা আছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। বইয়ে সিলেবাসে এভাবেই নাম করা আছে, এভাবেই নামকরণ করা হয়েছে এটা, কিন্তু আমরা বুঝার সুবিধার্থে এটাকে অবচয় বলে ডাকবো। অপচয়, তাহলে আমাদের শুরুতে একটা কনফিউশন কেটে যাক। আমরা অপচয় করব না, আমরা অবচয়ের অঙ্ক করতে বসবো। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে লেখা আছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রাখো। সম্পদের উপর এখানে হাইলাইট করছে সম্পদের হিসাব রাখো। কোনগুলো? যেগুলোকে দেখা যায় এবং যেগুলোকে দেখা যায়। তাহলে শুরুতে আমরা জেনে নিই সম্পদ কাকে বলে। সম্পদের সংজ্ঞাটা আমরা শুরুতেই জেনে নেওয়ার চেষ্টা করি। কোন জিনিসটাকে আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পদ বলবো, বা কোন জিনিসটাকে আমরা সাধারণ মানুষ সম্পদ বলে থাকি? যে বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে থাকে, যে বিষয়টা আমাদের মালিকানাধীনে থাকে এবং যেটার ব্যবহারের দ্বারা আমাদের আয়, অর্থ উপার্জন। তাহলে সম্পদ বলতে আমরা ওই বিষয়গুলোকে বুঝবো যেগুলা আমাদের মালিকানাধীনে থাকে, যেগুলা আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং যেগুলোর ব্যবহারের দ্বারা আমার আয় হবে, প্রফিট জেনারেট হবে, রেভিনিউ হবে। তাহলে সম্পদের সংজ্ঞাটা যদি আমি এক কথায় বলি, যা কারো মালিকানাধীনে থাকে, যা কারো নিয়ন্ত্রণে থাকে এবং যার ব্যবহারের দ্বারা আয় হবে। একটা প্রতিষ্ঠান তার যত রিসোর্সেস আছে এগুলোকে সে সম্পদ বলে থাকে। আমরা এক কথা সংক্ষেপে বলতে পারি রিসোর্সেস। রিসোর্সেস এ কোম্পানি owns. Resources a company owns. একটা কোম্পানির
যে সমস্ত রিসোর্স গুলোকে ওন করে, যে সমস্ত রিসোর্স গুলোকে সে নিয়ন্ত্রণ করে, মালিকানাধীনে রাখে, তার মালিকানাধীনে যে সমস্ত রিসোর্স গুলো থাকে তার সবকিছুকে তার সম্পদ বলা হয়। তাহলে আমরা জানার চেষ্টা করলাম সম্পদ হচ্ছে গিয়ে একটা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকবে, নিয়ন্ত্রণে থাকবে এবং এর ব্যবহার দ্বারা আয় হবে, ওই সমস্ত রিসোর্স গুলোকে বলা হয় সম্পদ। সম্পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আমরা চ্যাপ্টারটাতে যে বলা হচ্ছে সম্পদের হিসাব রক্ষণ, কোন ধরনের সম্পদের হিসাব রক্ষণ? নিঃসন্দেহে এখানে স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ অর্থেই বলা হচ্ছে। তাহলে আমরা যখন বলবো দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, তখন তোমরা বুঝে নিবে স্থায়ী সম্পত্তিগুলোর হিসাব রক্ষণ। তাহলে আমরা এখন স্থায়ী সম্পত্তি কাকে বলে একটু জেনে আসি। শব্দটার মধ্যে সংজ্ঞাটা লুকানো আছে, যে সম্পদগুলা অনেক লম্বা সময় ধরে তোমাকে সেবা দেবে, যে সম্পদগুলা দীর্ঘদিন ধরে তোমার প্রতিষ্ঠান ব্যবহার করবে মুনাফা করার জন্য, ওই সমস্ত সম্পদগুলোকে বলা হচ্ছে স্থায়ী সম্পদ। অর্থাৎ স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল হবে 10, 15, 20, 25, কখনো কখনো প্রতিষ্ঠানের আয়ুষ্কাল যত বড় হবে সম্পদটার আয়ুষ্কাল তত বড় হবে, সম্পদটার আয়ুষ্কাল তত দীর্ঘ হবে। তাহলে স্থায়ী সম্পত্তি সম্পর্কে আমরা কিভাবে বলবো, কিভাবে সংজ্ঞায়িত করব? যে সমস্ত সম্পত্তিগুলা দীর্ঘদিন ধরে মালিক প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে থাকবে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানকে মুনাফা অর্জন করতে সহায়ক থাকবে, ওই সমস্ত সম্পদগুলোকে স্থায়ী সম্পত্তি বলা হয়। যদি কয়েকটা উদাহরণ দিই, ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট, মেশিনারিজ, ইকুইপমেন্ট, সুনাম, এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তির উৎকৃষ্ট উদাহরণ। এখন স্থায়ী সম্পত্তিগুলা কিনতে গেলে দেখবে যে তুমি খেয়াল করো তোমার প্রতিষ্ঠানের জন্য ল্যান্ড কিনছো, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হলো, বিল্ডিং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে, প্লান্ট, মেশিনারিজ, ইকুইপমেন্ট, এগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে। অর্থাৎ তোমার যে ক্যাপিটাল গুলোকে তুমি এখানে ব্যবহার করতে যাচ্ছ, ক্যাপিটালের যে অর্থায়নটা করতে যাচ্ছ পুঁজি করার জন্য, তার বড় একটা অংশ তোমার এই স্থায়ী সম্পত্তিতে ব্যবহার হয়েছে। অর্থাৎ অর্থায়নের উৎস থেকে, বিভিন্ন অর্থায়নের উৎস থেকে যে মূলধন পুঁজি সংগ্রহ করবা, তার বড় একটা অংশ ব্যবহার হয়ে যাবে এই স্থায়ী সম্পত্তির পেছনে। তাহলে স্থায়ী সম্পত্তিগুলো কি ধরনের সম্পত্তি? যা দীর্ঘদিন কারবারে থাকবে, দীর্ঘদিন কারবারে এগুলো ব্যবহার করবে, দীর্ঘদিন ধরে এগুলো ব্যবহার করে মুনাফা করবে এবং কারবারের পুঁজির বৃহত্তম অংশটা এখানে ব্যবহার হয়ে যাবে। তোমরা যখন ব্যালেন্স শিট করবা তখন দেখো দুইটা পাশে, একটা পাশে দায় ও মূলধন লেখানো হচ্ছে আর একটা পাশে সম্পত্তি লেখা হচ্ছে। দায় ও মূলধনের অংশটাকে আমরা বলবো তহবিলের উৎস বা সোর্স অফ ফান্ড, এবং সম্পত্তির যে অংশটা সেটাকে আমরা বলবো অ্যাপ্লিকেশন অফ ফান্ড বা তহবিলের ব্যবহার। অর্থাৎ দায় পাশটা তোমাকে জবাব দিবে কোন কোন উৎস থেকে কি কি পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে ব্যবসা করার জন্য, আর বিপরীতে মূলধনের অংশটা বলবে সম্পত্তির পার্শ্বটা তোমাকে নির্দেশ করবে সংগৃহীত তহবিল সমূহকে কোন কোন সম্পত্তিতে কি পরিমাণ করে ব্যবহার করা হয়েছে। এজন্য আমরা যখন বলি এটা দায় পাশ, এটা সম্পত্তি পাশ, আসলে আমরা বোঝাতে চাই দায় পাশ মানে হচ্ছে তহবিলের উৎস বা সোর্সেস অফ ফান্ড, সম্পত্তি পাশটা হচ্ছে যে তহবিলের ব্যবহার বা অ্যাপ্লিকেশন অফ ফান্ড। অর্থাৎ ফান্ডস যেটা তুমি কালেক্ট করছো এটাকে তুমি অ্যাপ্লাই করতেছো ল্যান্ডে, অ্যাপ্লাই করতেছো প্ল্যান্টে, অ্যাপ্লাই করতেছো মেশিনারিজে, এই যে দীর্ঘমেয়াদী সম্পত্তিতে কিছু অ্যাপ্লাই করছো এবং শেষে কিছু একটা অংশ রেখে দিচ্ছ তুমি ওয়ার্কিং ক্যাপিটাল। তোমার যন্ত্রপাতি আছে, কলকব্জ আছে, কিন্তু এগুলোকে ব্যবহার করার জন্য কাঁচামাল লাগবে, তোমার জ্বালানি খরচ হবে, গ্যাস বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল দিতে হবে, লেবারদের মজুরি দিতে হবে। এই দৈনন্দিন কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য মূলধনের একটা অংশ আবার রেখে দেওয়া হবে, যেটাকে বলে কার্যকরী। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। আমরা আজকে যে চ্যাপ্টার শিখবো সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি সমূহকে কিভাবে কারবারে লিপিবদ্ধ করা হবে, এবং এই চ্যাপ্টারটাকে আমরা সংক্ষেপে অবচয় বলে থাকি। তাহলে আমি যদি বোর্ডে স্থায়ী সম্পত্তির হিসাব রক্ষণ, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এটা মুছে দিয়ে শুধু অবচয় লিখে আশা করি তোমরা বুঝতে পারবে আমি আসলে কোন চ্যাপ্টারটা আলোচনা করতেছি। আরেকটা বিষয় থাকে, আমি একটু ক্লু দিয়ে দিই, তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। স্থায়ী সম্পত্তিগুলোকে দেখবা তোমাদের বইতে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা দৃশ্যমান, একটা অদৃশ্যমান এবং একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ। দৃশ্যমান কোন সম্পত্তিগুলোকে দৃশ্যমান বলা হচ্ছে? এই যে আমি এই বোর্ডটাকে ধরতে পারছি, ছুঁতে পারছি, এই যে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যার দেহ আছে, আকার আকৃতি আছে, ওই সমস্ত সম্পত্তিগুলোকে আমরা বলবো দৃশ্যমান সম্পত্তি। যেমন ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারিজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো হচ্ছে তোমার
স্থায়ী সম্পত্তির মধ্যে যেগুলো দৃশ্যমান ওই সমস্ত সম্পত্তিগুলোর উদাহরণ। অদৃশ্যমান কোনগুলো? যে সম্পত্তিগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, কিন্তু অর্থের অঙ্কে নিরূপণ করা যায় এবং সম্পত্তি হিসেবে মূল্যায়ন করে এটাকে ব্যবসাতে দেখাতেও হয়। যেমন সোনা, গুডউইল। একটি কারবার প্রতিষ্ঠানের অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটি সম্পত্তি হচ্ছে কি তোমার গুডউইল, অর্থাৎ সোনা। তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন থাকতেছে, স্যার সোনা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এটাকে শুধুমাত্র অনুভব করার বিষয়। জিনিসটাকে আপনি দেখতে পান না, ধরতে পান না, ছুঁতে পান না, যেটা কোনো জায়গায় আকার আকৃতি গ্রহণ করে না, এই সমস্ত সম্পত্তিগুলোকে ব্যালেন্স শিটে আপনি বলতেছেন সোনা 1 লক্ষ টাকা, আপনি কি সোনা বাজার থেকে কিনে নিয়ে আসছেন? যদি তা না হয়ে থাকে, সুনাম যদি বাজারে কেনাবেচা করার বস্তু না হয়ে থাকে, তাহলে এই সুনামটার মূল্য 20,000 30,000 কি করে হবে? এটা আলাদা চ্যাপ্টার, এই প্রশ্নের জবাব আলাদা চ্যাপ্টার দেওয়া হবে এবং সেটা স্নাতকোত্তর পর্যায়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। শুধু জেনে রাখো, অদৃশ্যমান সম্পত্তির সমূহেরও মূল্যায়ন করা হয়, এটার মূল্য কত নিরূপণ করা হয় এবং সেটাকে ব্যালেন্স শিটে সম্পত্তি ভাষায় উদ্ধৃতপত্র দেখানোরও ব্যবস্থা করা হয়, দেখাতে হয়। তাহলে অদৃশ্যমান সম্পত্তি কোনগুলো? যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আর্থিক মূল্য আছে, মূল্যায়ন করা যায় এবং ব্যালেন্স শিটে প্রদর্শন করতে হয়। সোনার একটা উৎকৃষ্ট উদাহরণ অদৃশ্যমান সম্পত্তির। এরপরে আরো অদৃশ্যমান সম্পত্তি আছে রয়্যালটি। রয়্যালটি কি জিনিস? তুমি একটা বই লিখেছো, তোমার নামে বইটা বাজারে প্রকাশিত হয়, যে প্রকাশক বইটা প্রকাশ করে তাকে, তার সাথে তোমার চুক্তি হচ্ছে প্রতি বইয়ে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। তোমার এই বইটার উপর মালিকানা আছে, তোমার এই বইটার মালিক তুমি। এটা প্রকাশক প্রকাশ করার বিনিময়ে তোমাকে একটা কিছু মূল্য প্রদান করবে, এটা হচ্ছে তোমার রয়্যালটি, গ্রন্থ সত্ত্ব বা সত্ত্ব। এটা একটা অদৃশ্যমান সম্পত্তি। এবারে প্যাটেন্ট আছে অদৃশ্যমান সম্পত্তি। তাহলে আমরা যেটা জানার চেষ্টা করলাম, অবচয় স্থায়ী সম্পত্তিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সের সংজ্ঞাটা কি বলবো? তোমরা বুঝো, খনিজ সম্পত্তিগুলোকে মূলত বলা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। বা দেশে যদি বিশাল একটা বনাঞ্চল আছে, এটা একটা প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটাতে যেটা শিখব সেটা হচ্ছে কি কলকবজা, যন্ত্রপাতি, মেশিন, ইজারা সম্পত্তি, তারপরে ইজারা সম্পত্তি নয়, তারপর তোমার যেগুলো প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, তেল সম্পদ, কয়লা সম্পদ, এই সমস্ত সম্পদের হিসাব রক্ষণটা কিভাবে অ্যাকাউন্টিং হয় এটা আমরা শিখব। তাহলে এতক্ষণ আমরা যা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে সম্পত্তি কাকে বলে, যার ব্যবহারের দ্বারা আয় হয়, সম্পত্তি কত, সম্পত্তিগুলোকে কি বলতে চাচ্ছি আমি, সম্পত্তিগুলোকে এই চ্যাপ্টারে কোন সম্পত্তির উপর ফোকাস করা হচ্ছে? স্থায়ী সম্পত্তির উপর। স্থায়ী সম্পত্তি কোনগুলো? দীর্ঘমেয়াদী যেগুলো ব্যবহার করা। স্থায়ী সম্পত্তি কত প্রকার? 3 প্রকার: দৃশ্যমান, অদৃশ্যমান এবং প্রাকৃতিক সম্পদ। দৃশ্যমান কোনগুলো আমরা জেনেছি, অদৃশ্যমান কোনগুলো আমরা জেনেছি, এবং প্রাকৃতিক সম্পদ জেনেছি। এই পর্যায়ে আমরা যেটা জানার চেষ্টা করব অবচয়, ডেপ্রিসিয়েশন। আমরা যদি এটা ইংরেজিতে লিখি ডি ই পি আর ই সি আই এ টি আই ও এন, ডেপ্রিসিয়েশন। তোমরা বইয়ে দেখবা সুন্দর করে বলা আছে ডি এবং প্রিটার্ম দুটো শব্দ থেকে ডেপ্রিসিয়েশন আছে, যার অর্থ হচ্ছে মূল্য হ্রাস। অর্থাৎ আমরা যে স্থায়ী সম্পত্তিগুলোর কথা বলছি, এই স্থায়ী সম্পত্তিগুলো ব্যবহার করার কারণে এটা ক্রমান্বয়ে মূল্য হ্রাস পায়। এই যে ক্রমান্বয়ে মূল্য হ্রাস পাচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে অবচয়। অর্থাৎ তুমি যখন কোনো স্টুডেন্টকে প্রশ্ন করি, আমরা যখন কোনো স্টুডেন্টকে প্রশ্ন করি, তারা তোতা পাখির মতো বলে স্থায়ী সম্পত্তির ক্রমান্বয়ে মূল্য হ্রাস অবচয় বলে, বা স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস অবচয় বলে। তোতা পাখির মতো এই একটি সংজ্ঞায় আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। কিন্তু আজকে আমরা জেনে থাকবো, আজকে আমরা জানার চেষ্টা করব স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস অবচয় বলে এটা অবচয়ের যথার্থ সংজ্ঞা নয়। অবচয়ের যথার্থ সংজ্ঞা আমরা আজকে জানার চেষ্টা করব। শুরুতে যদি আমি অবচয় সংজ্ঞাটা ক্লিয়ার করি, একটা উদাহরণ দিই, তারপরে তুমি অবচয় সংজ্ঞাটা ক্লিয়ার করো। ধরো তুমি 1 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করেছো। ধরো মনে মনে কল্পনা করো তুমি একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছো যার মূল্য 1 লক্ষ, এবং আরো কল্পনা করো এই স্থায়ী সম্পত্তিটা 4 বছর, যদিও আমরা জানলাম এই মাত্র যে স্থায়ী সম্পত্তি 10, 15, 20, 25 অনেক দীর্ঘ সময় ধরে তোমাকে সেবা দিবে। আলোচনার সুবিধার্থে এবং আলোচনাকে সহজ করার জন্য আমরা কল্পনা করলাম আয়ুষ্কাল 4 বছর। এখন প্রথম বছরের শুরুতে তুমি 1 লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করবে, কিন্তু ব্যবহার করবে 4 বছর।
তাহলে বুদ্ধিমানের মতো কাজ হবে এই 1 লক্ষ টাকাকে প্রথম বছরেরই ব্যয় বলে গণ্য না করা। এমন একটা কঠিন কথা বলে তোমার জন্য বুদ্ধিমানের মতো কাজ হবে এই 1 লক্ষ টাকাকে যেহেতু 4 বছর মেশিনটা ব্যবহার করা যাবে এটাকে 4 বছরের মধ্যে বন্টন করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ প্রথম বছরের জন্য ব্যয় হয়েছে 25, দ্বিতীয় বছরে 25, তৃতীয় বছরে 25 এবং ফাইনাল ইয়ারও 25 বছর ব্যয়টাকে হচ্ছে বলে ধরে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এই যে তোমার ব্যয়টাকে আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দিলাম, এটাই হচ্ছে অবচয়। তাহলে স্থায়ী সম্পত্তির আয়ুষ্কালের মধ্যে তার ব্যয়টাকে বন্টন করে দেওয়াটাকেই মূলত বলা হবে অবচয়। ব্যবহারজনিত কারণে মূল্যহ্রাস এর চেয়ে ভালো সংজ্ঞা হচ্ছে স্থায়ী সম্পত্তির আয়ুষ্কালের মধ্যে তার ব্যয় বন্টন করে দেওয়া। কেন আমরা এই কাজটা করছি? প্রথম বছর মনে করে এই মেশিনটা ব্যবহার করে তোমার আয় হলো 40,000 টাকা। তুমি যদি ধরো প্রথম বছর এই মেশিনটা ব্যবহার করে আমার আয় 40,000 টাকা এবং তুমি যদি এই 1 লক্ষ টাকাকে প্রথম বছরের এই ব্যয় বলে, কারণ প্রথম বছরে তো টাকাটা পকেট থেকে গেছে, এটা প্রথম বছরের ব্যয়, তাহলে আয় 40 ব্যয় 1 লক্ষ, মুনাফা লস লোকসান তৈরি হয়ে যাবে 60,000 টাকা। কিন্তু তুমি যদি এমনটি কল্পনা করো প্রথম বছরে আমার আয় 40 আর বিপরীতে প্রথম বছরের ব্যয় হচ্ছে কি তোমার 25, পার্থক্য মুনাফা। দ্বিতীয় বছর আবার আয় থেকে দ্বিতীয় বছরের ব্যয় 25 বাদ দিলে তৃতীয় বছরের মুনাফা। তৃতীয় বছরের আয় থেকে তৃতীয় বছরের এই খরচ 25 আমরা বাদ দিলে সেটা হচ্ছে মুনাফা। চতুর্থ বছরের আয়ের সাথে চতুর্থ বছরের এই খরচের তুলনা করলে বেড়ে যাবে চতুর্থ বছরের মুনাফা। এই কাজটা বেশি যৌক্তিক হচ্ছে, এই কাজটা বেশি যৌক্তিক হচ্ছে। এজন্য অবচয় বলতে আমরা বুঝাবো স্থায়ী সম্পত্তিটাকে তার আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দেওয়া, স্থায়ী সম্পত্তির ব্যয়টাকে তার আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দেওয়াটাকে আমরা অবচয় বলে থাকি। তাহলে আমরা যেটা জানার চেষ্টা করলাম অবচয় সংজ্ঞা কিরকম। Depreciation is the systematic allocation of cost, systematic allocation of cost of an asset over the entire life of that asset. অর্থাৎ স্থায়ী সম্পত্তির আয়ুষ্কালের মধ্যে তার ব্যয়টাকে বন্টন করে দেওয়াটা হচ্ছে অবচয়। এই হচ্ছে অবচয় সংজ্ঞা। এবার আমরা জানার চেষ্টা করব অবচয় এটা কি ধরনের খরচ, এটা কি ধরনের খরচ। অবচয় অনগদ খরচ, নন ক্যাশ এক্সপেন্স, নন ক্যাশ এক্সপেন্স। আমরা এটাকে অনগদ খরচ বলে থাকি, অনগদ খরচ। তুমি কল্পনা করো তোমার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবো মাসে 50,000 টাকা, ভাড়া দাও 10,000 টাকা, তার বাড়ি তুমি বীমা দিচ্ছ, মনিহারি কিনতেছ, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, অনেক বিভিন্ন ধরনের খরচ তুমি করতেছ। এই প্রত্যেকটা খরচের জন্য কিন্তু পকেট থেকে তোমার টাকা যাবে, আজও অথবা কাল। বেতন তুমি মাস শেষে দিচ্ছ, নগদে চলে গেল, আর এই মাসে বেতন দিতে পারবে, সামনের মাসে তুমি একবারে দুটো যোগ করে দিবা, পকেট থেকে তোমার টাকা যাবেই আজও আর কাল। ওগুলোকে ওই সমস্ত খরচগুলা নগদ খরচ। আর অবচয়টাকে অনগদ নন ক্যাশ এক্সপেন্স কেন বলা হচ্ছে? অবচয়ের কারণে প্রতিষ্ঠানের পকেট থেকে এই মুহূর্তে এই বছরের কোনো টাকা যাচ্ছে না। অবচয়টা হচ্ছে কি অনগদ খরচ, অবচয়ের কারণে বেতন, ভাড়া, বিজ্ঞাপনের মতো পকেট থেকে টাকা যায় না। এটা একটা বৈশিষ্ট্য পেলাম। দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য পাবো, অবচয়ের লেনদেনটা চোখে দেখা যায়, আমরা চোখে দেখতে পাই, এটা অদৃশ্য। তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারীকে বেতন দিচ্ছ, পকেট থেকে টাকা চলে যাচ্ছে, ভাড়া দিচ্ছ, পকেট থেকে টাকা যাচ্ছে, লেনদেনে তুমি দেখতে পাচ্ছ, বাড়ি হলো আসলো টাকা তুমি ভাড়া দিচ্ছ, লেনদেনে তুমি দেখতে পাচ্ছ, পণ্য ক্রয় করছো, টাকা দিচ্ছ, লেনদেনটা তুমি দেখতে পাচ্ছ, বিক্রি করছো, টাকা পাচ্ছ, লেনদেনটা তুমি চোখে দেখতে পারতেছো। কিন্তু অবচয় যে হচ্ছে তোমার কম যায়, তোমার যন্ত্রপাতি, তোমার বিল্ডিং এর যে এই সমস্ত স্থায়ী সম্পত্তিগুলোর যে মূল্যটা হ্রাস পাচ্ছে, এই জিনিসটা তুমি চোখে দেখতে পাচ্ছ, এই জন্য এটাকে অদৃশ্য লেনদেন বলা হচ্ছে। তাহলে অবচয় একটা বৈশিষ্ট্য হলো অনগদ খরচ, দুই নম্বর বৈশিষ্ট্য হলো এটা অদৃশ্য লেনদেন। অদৃশ্য লেনদেনটা চোখে দেখা যায় না, অদৃশ্য লেনদেন। অবচয়ের লেনদেনটা অদৃশ্য লেনদেন। আবার ধরো তুমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তুমি ধরো 3 বছর 4 বছর 5 বছর আগে স্থায়ী সম্পত্তিটা ক্রয় করছো, কিন্তু এই বছরের অংশটাকে এই বছরের লেনদেন বলতে চাচ্ছ, কিন্তু টাকাটা কিন্তু গিয়েছিল অতীতে, অর্থাৎ এটা অতীত লেনদেনের সাথে জড়িত। টাকাটা গিয়েছিল অতীতে, কিন্তু লেনদেনটা এই বছরে বললেও গণ্য।
তাহলে অবচয়ের প্রধান দুই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে অনগত খরচ, অদৃশ্যমান লেনদেন, ইতিবৃত্তীয় ঘটনা, যেভাবেই বলি না কেন ঘটনা চিন্তা লেনদেন। তাহলে আমরা জানার চেষ্টা করলাম অবচয়ের বৈশিষ্ট্য। এবার আমরা জানার চেষ্টা করব, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যে জিনিসটাকে আমরা দেখি না, এই জিনিসটাকে আপনি বলতেছেন খরচ, ঠিক আছে মানলাম, তাহলে এই খরচটাকে কি আপনি ইনকাম স্টেটমেন্টে ধরে খরচ বাড়িয়ে নেট ইনকাম তৈরি করতে ব্যবহার করবেন? কি জন্য যে বিষয়টা পকেট থেকে যে জন্য টাকা যাচ্ছে না সেই বিষয়টাকে আপনি খরচ বলতেছেন কেন? কারণ হচ্ছে গিয়ে অবচয় ধার্য করার কারণগুলো কি কি আমরা জানার চেষ্টা করব। অবচয় ধার্য করার পেছনে এক নম্বর কারণ হচ্ছে আয়কর ফাঁকি দেওয়া, সরি ফাঁকি শব্দটা বলা যাবে না, আয়কর এড়ানো, আয়কর এড়ানো, আয়কর এড়ানো। যেহেতু অবচয়কে তুমি খরচ বলতেছো, নিশ্চয়ই তুমি এটাকে ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাবা, খরচ বেড়ে যাবে, নেট ইনকাম কমে যাবে, নেট ইনকামটা কমলে অটোমেটিক তোমার ট্যাক্সও কমে যাবে, আয়করটাও কমে যাবে। তাহলে তুমি নিশ্চয়ই মাথার মধ্যে একবার দুষ্টামি থাকতেছে যে স্যার অবচয়কে যদি অনগত খরচটাকেও যদি আমি ইনকাম স্টেটমেন্টে চার্জ করে খরচটাকে বাড়িয়ে নেট ইনকামকে কমাতে পারি, নেট ইনকাম কমে যেহেতু আমার ট্যাক্স কমে যাবে, তাহলে আমি ইচ্ছা মতো যত খুশি তত অবচয় ধরবো, বেশি বেশি করে অবচয় ধরবো, তাতে করে আমার ইনকাম ট্যাক্স কম আসবে বা আসবে না। আয়কর অধ্যাদেশ 1984 সাল তোমাকে অবচয় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তিগুলোর উপর ধার্য করে ট্যাক্সকে এড়ানোর সুযোগ দিয়েছে, কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তুমি চাইলেই তোমার যে কোনো সম্পত্তির যে কোনো হারে অবচয় করতে পারো না। কোন ধরনের স্থায়ী সম্পত্তির কি পরিমাণ অবচয় হবে, কত পার্সেন্ট অবচয় হবে, তার জন্য আইনে বিধিনিষেধ দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। কাজে আমি চাইলেই অবচয়কে ইচ্ছা মতো ধরে নেট ইনকামটাকে কমাতে পারবো না। তবে আয়করকে এড়ানো চন্দ্রবিন্দু হবে কি দেখে নিও, বানানটা ঠিক করে নিও। আয়করকে এড়ানোর সুযোগ দিয়েছে আমার অবচয়। এক নাম্বার কারণ ইনকাম ট্যাক্সকে অ্যাভয়েড করা, ইনকাম ট্যাক্সকে একটু বাইপাস করে কমিয়ে চলে যাওয়া, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ সম্পত্তির প্রকৃত মূল্যটা নিরূপণ করে, যে সত্যিকার অর্থে আমি কিনেছি 5 বছর আগে একটা সম্পত্তি, এই মুহূর্তে সম্পত্তিটার মূল্য কত আছে, বুক ভ্যালুটা কত আছে, আমি যদি জানতে চাই অবচয় দপ্তর। প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা, যেহেতু অবচয়টা খরচ, ইনকাম স্টেটমেন্ট আমাকে চার্জ করতে হবে আমার প্রকৃত লাভ ক্ষতি জানার জন্য, প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য। ব্যালেন্স শিটের সম্পত্তি বা সেগুলোর সম্পত্তিগুলোর মূল্য আমি নিরূপণ করতেছি, লিখতেছি, পাশাপাশি সেখানে অবচয় সংযোগ বাদ দিয়ে প্রকৃত আর্থিক শক্তি বা আর্থিক অবস্থা বা সম্পত্তিগুলোর কি মূল্য আছে সেটা জানার জন্য অবচয় কাজে লাগে। তাহলে অবচয় অনেকগুলো কারণ জানলাম, আয় করে আমি আর লিখছি না। সম্পত্তির প্রকৃত মূল্য নিরূপণ করা, প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করা, প্রকৃত লাভ ক্ষতি নিরূপণ করা, ইত্যাদি নানান কারণ আছে। আমি আশা করি তোমরা কারণগুলোকে বই থেকে আরো ডিটেইলস পড়ে নেবে। তাহলে আমরা কি কি জানলাম, সম্পত্তি কাকে বলে এবং কত প্রকার, স্থায়ী সম্পত্তি কাকে বলে, স্থায়ী সম্পত্তি কত প্রকার, আমরা জানলাম অবচয় কাকে বলে, জানলাম অবচয়ের বৈশিষ্ট্য, জানলাম অবচয় ধার্যের কারণ। এরপর যে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল বিষয়টা, গাণিতিক সমস্যাগুলো কিভাবে আমরা সলভ করব সেটা জানার চেষ্টা করব। আমরা এখন একটা গাণিতিক প্রবলেম কিভাবে আমরা সলভ করব, যেগুলো পরীক্ষায় আসবে ওগুলো আমরা জানার চেষ্টা করব। শুরুতেই আমরা একটি স্থায়ী সম্পত্তির মূল্য বা একটা স্থায়ী সম্পত্তির দাম কত, একটা স্থায়ী সম্পত্তির মূল্য কত বলে অ্যাকাউন্টসে লেখা উচিত এটা জানার চেষ্টা করব। ধরো তুমি একটি মেশিন ক্রয় করলা, মেশিনটার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, মেশিনটা ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, এবং আমরা আরো ধরে নিলাম এটার আয়ুষ্কাল 4 বছর, এটার আয়ুষ্কাল 4 বছর, এবং মেশিনটা ক্রয় করতে গিয়ে অন্যান্য আরো আনুষঙ্গিক কিছু খরচ হয়ে গেল 10,000 টাকা, অন্যান্য ব্যয় হলো আরো 10,000। কিরকম? পরিবহন খরচা লাগতে পারে, বিদেশ থেকে আমদানি করে এর জন্য তোমাকে ট্যাক্স দেওয়া লাগতে পারে, ভ্যাট দেওয়া লাগতে পারে, ডিউটি দেওয়া লাগতে পারে, আনার পর মেশিন থেকে ইনস্টল করার জন্য কিছু আনুষঙ্গিক সংস্থাপন ব্যয় হতে পারে, নানান খরচ হতে পারে। তুমি মেশিন একটা জানি থেকে একটা মেশিন ক্রয় করার সাথে সাথে কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারতেছ না, ব্যবহার করার মতো পরিবেশ সৃষ্টি করার জন্য, ব্যবহার উপযোগী করার জন্য এটা পিছনে আরো আনুষঙ্গিক অনেক খরচ হয়। অর্থাৎ একটা স্থায়ী সম্পত্তির মূল্য এবং তার ক্রয় মূল্য, একটা স্থায়ী সম্পত্তির মূল্য
একটি স্থায়ী সম্পত্তির মূল্য কেবলমাত্র আমরা যেন তার ক্রয় মূল্যটাকে স্থায়ী সম্পত্তির মূল্য বলে গণ্য না করি। স্থায়ী সম্পত্তিটি ক্রয় করার পর ব্যবহার করার আগে এর পেছনে অন্যান্য আরো যত খরচ হবে, যেমনটা বললাম গাড়ি ভাড়া লাগতে পারে, জাহাজ ভাড়া লাগতে পারে, মজুরি লাগতে পারে, ডক চার্জ লাগতে পারে, বিদেশ থেকে আমদানি শুল্ক লাগতে পারে, আনার পর ইঞ্জিনিয়ারকে সেট করার জন্য এস্টাবলিশমেন্ট খরচ হতে পারে, ইত্যাদি সমস্ত খরচগুলা ধরলাম এখানে 10,000। এখন তোমার নিকট আমার প্রশ্ন হচ্ছে, তুমি এই সম্পত্তিটার মূল্য কত টাকা বলে গণ্য করবা? তুমি কি বলবা এটা 1 লক্ষ টাকা দামের মেশিন, নাকি বলবা 1,10,000 টাকা দামের মেশিন? মনে রাখতে হবে এই সম্পত্তির মূল্য 1,10,000 টাকা বলে গণ্য করতে হবে। আমরা কি জানলাম? স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যই কেবল তার ব্যয়, এর বাইরেও আরো যত আনুষঙ্গিক খরচ হয় ব্যবহার শুরু করার আগ পর্যন্ত তার সবগুলো এই স্থায়ী সম্পত্তির মূল্য বলে গণ্য হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব যে আমি তো মেশিন স্থায়ী সম্পত্তিগুলো তো সাধারণত অনেক দামি ইকুইপমেন্ট, যেমন ধরো তোমার ওই লোহা দিয়ে তৈরি হয়, যে যার ফলে এই মেশিনটা যখন তার আয়ুষ্কাল শেষ হয়ে যায় তারপরেও এটাকে হোক একটা নেগলিজিবল অ্যামাউন্ট কিন্তু বিক্রি করে আবার এটা থেকে কিছু পরিমাণ টাকা উদ্ধার করা যায়, যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য, ভগ্ন ভেঙে যাওয়া, অবশেষ, ভগ্নাবশেষ। অর্থাৎ স্থায়ী সম্পত্তি তুমি ধরো একটা ফ্যানই কিনছো, তুমি 10 বছর ব্যবহার করার পর ফ্যানটাকে কিন্তু তুমি ফেলে দিবা, এটা তুমি কেজি হিসেবে বিক্রি করলো, এটা ওজন যদি 5 কেজি হয় 30 টাকা করে বিক্রি করলে 150 টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে একটা কোটি টাকা দামের মেশিনের কথা কল্পনা করে, যেটা ওজন আছে 1 টন, লোহার উপর হিসেবে বিক্রি করলে তুমি বেশ বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। এই যে স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল শেষে যখন অকেজ হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, তখনও এটাকে বিক্রি করে দিয়ে কিছু টাকা উদ্ধার করা যায়, যেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য, স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, সেলভেজ ভ্যালু, যে নামে আমরা ডাকি না। ধরো এই মেশিনটার স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে কি তোমার 6,000 টাকা। অর্থাৎ আমি 1 লক্ষ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করলাম, আমি সেই ব্যবহার করেছিলাম 10,000, টোটাল আমার মেশিনের দাম 1,10,000 টাকা, সেখান থেকে আবার 6,000 টাকা 4 বছর পরে আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পরে মেশিনটাকে বিক্রি করে দিয়ে উদ্ধার করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি এই মেশিনটার দাম কত টাকা বলবা? মেশিনটার দাম কত টাকা বলবা? মেশিনটার মূল্য কত টাকা বলবা? আগে এটা ফয়সালা করো। নিশ্চয়ই তোমরা এতক্ষণ আমরা আলোচনা সূত্র ধরে এটা বুঝে ফেলছো যে ক্রয় মূল্যই কেবল ব্যয় নয়, এর সাথে আনুষঙ্গিক আরো যা খরচ হবে সেগুলোকে সম্পত্তিটির ব্যয় বলে গণ্য করতে হবে। তাহলে এই অঙ্কে আমরা যেটা জানতে পারছি, যদি তোমাকে প্রশ্ন করে সম্পত্তির মূল্য কত, সম্পত্তির ব্যয় কত, সম্পত্তির মোট মূল্য কত, 1 লাখ যোগ 10,000 এগুলো 1,10,000। আমরা জানলাম এখান থেকে সম্পত্তির মূল্য কত হবে বা মোট মূল্য কত হবে বা ক্রয় মূল্য কত হবে, আমরা যেটাই করি না কেন মোট ব্যয় বলে গণনা করতে হবে 1,10,000। তাহলে একটা প্রশ্ন ফয়সালা হয়ে গেল, আনুষঙ্গিক যত খরচ আছে সব ওই সম্পত্তির মূল্য বলে গণনা। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা যখন ঈদের শপিং করো, কনফিউশন, তোমরা বলতে অভ্যস্ত স্যার আমরা ঈদের সময় মার্কেটিং করি, বলা যাবে না মার্কেটিং শব্দ কমার্স স্টুডেন্ট হিসেবে জেনে রাখো, মার্কেটিং হচ্ছে গিয়ে বিশাল একটা অর্থ প্রকাশ করে। কি সেটা? পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রি করার আগ পর্যন্ত মাঝে যত কাজ হয় সমস্ত কাজের যোগফলকে একত্রে বলা হয় মার্কেটিং। তুমি একটা কৃষি পণ্যের কথা চিন্তা করে, কৃষক পণ্য উৎপাদন করে এখান থেকে শুরু করে এটাকে শিল্প পণ্যে পরিণত হয়ে জুস হয়ে তোমার কাছে আসা পর্যন্ত যতগুলো খরচ, যতগুলো কাজ হচ্ছে সমস্ত কাজগুলোকে একত্রে বলা হবে মার্কেটিং বা বাজারজাত করা। তোমার পক্ষে কি এটা করা সম্ভব? সম্ভব না। আমরা কি করি এদের সময়? কেনাকাটা করি, শপিং করি। কাজে তোমরা এখন থেকে মার্কেটিং শব্দটা বাদ দিয়ে দেওয়া মাথা থেকে, এটা তোমার একা পক্ষে করা সম্ভব না, এটা ব্যবসায়িক শব্দ, বড় অর্থে প্রকাশ করে। কল্পনা করো তুমি ঈদে শপিং করতে গেছো ঢাকা মসজিদ থেকে নিউ মার্কেটে, যেহেতু তোমার গাড়ি ভাড়া খরচ হলো 200 টাকা, 5,000 টাকা দিয়ে একটা জামা কিনলাম, আরো 300 টাকা তুমি 100 টাকা ধরো তুমি ফুচকা কেনা, আসার সময় আবার গাড়ি ভাড়া দিলে 200 টাকা, তাহলে 5,000 টাকা হচ্ছে জামাটার দাম, যাওয়া এবং আসার পরিবহন খরচ 200 200 400, মাঝে 100 টাকা ফুচকা খেয়েছো। এখন বাড়িতে আসার পর তোমাকে যদি প্রশ্ন করে কত টাকা এই জামাটার দাম, তুমি কি বলবা? 5,000 নাকি 5,500? তোমাকে জামাটার মূল্য 5,500 বলতে হবে,
কারণ মাঝে যে আসা যাওয়ার খরচ বাবদ এবং খাবার বাবদ যে তুমি আরো 500 টাকা খরচ করেছো, এটা এই জামার মূল্য বলে গণ্য হবে, 5000 টাকা বলা যাবে না। ঠিক এই কনসেপ্টে তুমি এখানে কাজে লাগাইবা যে আমি কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, আনুষঙ্গিক আরো খরচ আছে 10,000 টাকা, সব মিলে আমি এটার দাম 1,10,000 টাকা বলবো। হিসাবের বইতে আমি সম্পত্তিটা ক্রয়ের লেনদেন যখন আমি লিখব 1,10,000 টাকা দিয়ে আমাকে লিখতে হবে সম্পত্তিটার মূল্য। আচ্ছা, তাহলে মোট ব্যয় নির্ণয় করা আমরা শিখলাম, সম্পত্তির ব্যয় নির্ণয় করা আমরা শিখলাম, আনুষঙ্গিক খরচ যোগ করে একবারে তারপর বলতে হবে। এবার আমরা যেটা জানার চেষ্টা করব, এই ভগ্নাংশ মূল্যটা আমার এই চ্যাপ্টারে কি কাজে লাগে, ভগ্নাংশ মূল্যটা আমার এই চ্যাপ্টারে কি কাজে লাগে। এটা কিন্তু তোমার ব্যয় থেকে আয়ুষ্কাল শেষে এই পরিমাণ টাকা উদ্ধার হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো স্যার আমি 1,10,000 টাকা দিয়ে মেশিনটা ক্রয় করলো, আয়ুষ্কাল শেষে আবার 6,000 টাকা উদ্ধার হয়ে যাবে, তাহলে 1,04,000 টাকা কি তুমি 1,04,000 টাকাকেই তোমার কারবারের স্থায়ী সম্পত্তির অবচয় হিসাবে প্রদর্শন করবা। 6,000 কে তুমি অবচয় হিসাবে প্রদর্শন করতে পারবা না, কারণ এটা ব্যয়ের উদ্ধার হওয়া অংশ, এটা ব্যয় থেকে উদ্ধার হয়ে যাবে আয়ুষ্কাল শেষে। কাজে যেটা তুমি উদ্ধার করতে পারবা না 1,04,000, এটাকেই তুমি আয়ুষ্কালের মধ্যে বন্টন করে দিয়ে ভিন্ন ভিন্ন বছরের অবচয় হিসাবে প্রদর্শন করবা। আর এই জন্য এটাকে বলা হচ্ছে অবচয়যোগ্য মূল্য, ডেপ্রিসিয়েবল কস্ট, অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্যটা কি জিনিস স্যার? ব্যয় থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা থাকে, ব্যয় থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা থাকে তাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আমরা কি শিখলাম? ব্যয় বের করা শিখলাম। আমরা কি শিখলাম? অবচয়যোগ্য বের করা শিখলাম। আমরা কি জানলাম? সম্পত্তির মূল্য যেখানে যেখানে লিখতে হবে, যে জাবেদায় সম্পত্তির মূল্য লিপিবদ্ধ করতে হবে, ওই জাবেদায় আমাকে 1,10,000 টাকা লিখতে হবে। আর যেখানে আমি যখন আমি অবচয় বের করব আয়ুষ্কালের মধ্যে, তখন আমি এই 1,10,000 কে নয় 1,04,000 অর্থাৎ অবচয়যোগ্য মূল্য যেটা সেটাকেই প্রদর্শন করবে, সেটাকেই বর্ণন করে দেওয়ার ব্যবস্থা করব। এই হচ্ছে আমার একটু বেসিক আলোচনা অবচয় জানার জন্য। এবার আমরা যেটা জানার চেষ্টা করব, এই চ্যাপ্টারে আমরা কি করব, মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে, কোশ্চেনগুলোকে যখন আমরা সলভ করব তখন আসলে আমরা কি করব। মূলত দুটো কাজ করব, একটা হচ্ছে জাবেদা করব এবং একটা খতিয়ান করব। আবারও বলছি, এই চ্যাপ্টারে মূলত আমি জাবেদা করব এবং কয়েকটা খতিয়ান করব। ঠিক আছে, পাশাপাশি আমি আর্থিক বিবরণীতে কিছু প্রভাব দেখাবো। তাহলে আমরা আজকে শুরুতে প্রথমে জাবেদাগুলো জানার চেষ্টা করব। জাবেদা জানার চেষ্টা করব। আমরা জানি যে জাবেদা পেলে খতিয়ান এমনিতেই পাওয়া যায়, কাজে জাবেদার উপর বেশি ফোকাস করবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদি তোমরা ভালো করে করতে যাও, ভালো করে যদি তোমরা পরীক্ষার খাতায় আনসার করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে জাবেদার উপর ভালো করে গুরুত্ব দিতে হবে। আমি কল্পনা করলাম একটা প্রশ্ন দেওয়া আছে, লেনদেন দেওয়া আছে, এবার আমি জাবেদা করতেছি। জাবেদাগুলো খেয়াল করো। যেদিন তুমি লেনদেনটা সম্পন্ন করবা, যেদিন তুমি মেশিনটা ক্রয় করবা, ওই দিনের জন্য, ওই তারিখের জন্য প্রথম জাবেদা হবে মেশিন ক্রয়ের একটা জাবেদা। জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, নগদ টাকা দিয়ে ক্রয় করে নগদান হিসাব ক্রেডিট। এটা হবে প্রথম জাবেদা। আবার যখন তুমি মেশিনটা ক্রয় করবা, এটা একটা লেনদেন, মেশিন ক্রয়ের একটা জাবেদা হবে মেশিন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যে তারিখে তুমি লেনদেনটা করবা মেশিন ক্রয়, সেই তারিখের জন্য এটা জাবেদা হবে। এরপর হিসাব করা যখন শেষ হবে, সেটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, বছর হতে পারে। আমি ধরে নিলাম, কল্পনা করে নিলাম আমাদের হিসাব কাল হচ্ছে 1 বছর। তাহলে বছরের শেষে যখন তুমি মেশিনটার অবচয় নির্ণয় করবে, তখন আরেকটা যাবে অবচয় হিসাব ডেবিট, আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা হবে আমার দ্বিতীয় জাবেদা। মুখস্থ করে ধারাবাহিকতা মেইনটেইন করতে হবে। প্রথমে মেশিন ক্রয় জাবেদা,
তারপরে বছর শেষে 22 কাল শেষে অবচয় ধার্যের জাবেদা, সেকেন্ড জাবেদা। 3 নম্বর জাবেদা হবে এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা। আয় বিবরণী হিসাব ডেবিট, এবং এই অবচয়টাকে আমরা ট্রান্সফার করে দিব, লিখব অবচয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে থার্ড এবং শেষ জাবেদা। আমরা কল্পনা করে নিচ্ছি একটা মেশিন ক্রয় করা হলো এবং এটা ব্যবহার চলছে, এবং অন্য আর দ্বিতীয় কোনো মেশিন ক্রয় করা হয়নি, এবং মাঝে এই মেশিনটাকে বিক্রি করে দেওয়া হয়নি। আমরা কল্পনা করলাম একটা মেশিন কেনা হলো এবং এটা বছর বছর আয়ুষ্কাল শেষ হওয়ার আগ পর্যন্ত ব্যবহার হচ্ছে। আমরা এর সাথে আর কোনো লেনদেনকে যোগ করছি না, একেবারে বেসিক একটা আলোচনা, শুধু জাবেদাগুলোর উপর আমরা ফোকাস করতেছি। তাহলে প্রথম বছরে বোর্ডে আসে কি প্রথম বছরে জাবেদা হবে তিনটা। প্রথম বছরে জাবেদা হবে তিনটা, মেশিন ক্রয়ের জাবেদা, মেশিন ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যত টাকা দিয়ে কিনছে, যেমন আমি যদি কল্পনা করি এখানে 1,10,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম, একটু আগে আমি যে উদাহরণটা আলোচনা করেছিলাম 1,10,000 টাকা অবচয় মেশিন ক্রয়ের জাবেদা। দ্বিতীয় জাবেদা আয়ুষ্কাল শেষে যখন আমি অবচয় দাবি করব, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদা কেন অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। অবচয়টা খরচ, তাই অবচয়টা ডেবিট হয়ে গেল, আর এটা একটা ফান্ডে জমা হবে, ফান্ড সৃষ্টি হবে, এজন্য অবচয় সঞ্চিত ক্রেডিট। জাবেদা কত টাকা হবে মনে আছে? 25,000 টাকা ছিল আমার উদাহরণের জাবেদা। 25,000 টাকা ছিল কি 21,000 টাকা, কারণ 1,10,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে 1,21,000 টাকা ছিল। মনে করো এটা যে আমরা বের করা শিখব, এখানে অ্যামাউন্টের উপর ফোকাস করার দরকার নেই, শুধু খেয়াল করো জাবেদা লিখতে হচ্ছে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। আমি এটা মুছিয়ে দিলাম, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট, সেকেন্ড জাবেদা। থার্ড জাবেদা ওই একই দিন, এই দুটো জাবেদা একই তারিখ হবে, একই তারিখ হবে। যদি কল্পনা করি যে 31শে ডিসেম্বর, তাহলে এটাও ডিসেম্বর 31, এটাও ডিসেম্বর 31, একই ডেটে দুটো জাবেদা হবে। এই জাবেদা হবে তৃতীয় জাবেদাটা আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে মুখস্থ করে প্রথম বছর তিনটা জাবেদা হবে। অন্য আর কোনো লেনদেন যদি না থাকে তাহলে একটা মেশিনের জন্য প্রথম বছর বা প্রথম হিসাবে তিনটা জাবেদা হবে। মেশিন ক্রয়ের জাবেদা হবে, অবচয় ধার্যের জাবেদা হবে, এবং অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা হবে। যদি আর কোনো লেনদেন না থাকে তাহলে প্রথম বছরের জাবেদা হবে তিনটা, মেশিন ক্রয়ের জাবেদা, মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদা অবচয় ধার্যের জাবেদা, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট। তৃতীয় জাবেদা অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তিনটা জাবেদা মুখস্থ, এক মিনিট সময় দিলাম, তিনটা জাবেদা মুখস্থ করো। মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যেদিন কিনবে সেদিন, ধরো জানুয়ারি মাসে রেখে কিনেছিল, তাহলে জানুয়ারি 1 মেশিন ডেবিট, নগদ ক্রেডিট। এরপর ডিসেম্বর মাসে 31 তারিখে তুমি অবচয় দশ, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট। এরপর ওই একই ডিসেম্বর 31 তারিখে আবার তুমি অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতেছো, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। প্রথম বছরে যাবে। স্যার দ্বিতীয় বছরে কি জাবেদা হবে? তুমি যদি দ্বিতীয় বছরে এই মেশিনটাকে ব্যবহার কন্টিনিউ করো, তুমি যদি দ্বিতীয় বছরে এই মেশিনটাকে ব্যবহার করো, তাহলে দ্বিতীয় বছরের যে জাবেদা হবে, দ্বিতীয় বছরে তুমি আর নতুন করে এই মেশিন ক্রয় করবে না, এই মেশিনের জন্য অবচয় জাবেদা হবে। ডিসেম্বর 31 তারিখে গিয়ে জাবেদা হবে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট। দ্বিতীয় বছরের অবচয় টাকা জাবেদা হবে। এবং ডিসেম্বর মাসের 31 তারিখে আবার জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। অর্থাৎ দ্বিতীয় বছর জাবেদা হবে দুটো, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, এবং আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। একটা মিল খেয়াল করো, প্রথম বছরের যে শেষের দুই জাবেদা দ্বিতীয় বছরের সেই একই জাবেদা। স্যার তৃতীয় বছরে কি হবে? তৃতীয় বছরে আবার একই জাবেদা, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, এবং আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। চতুর্থ বছরে মেশিন ব্যবহার করলে তার জন্য আবার একই জাবেদা হবে, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। পঞ্চম বছর যদি এই মেশিনের অস্তিত্ব থাকে তাহলে আবার এই পঞ্চম বছরের জন্য এই জাবেদা হবে অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। অর্থাৎ একটি মেশিনের জন্য প্রথম বছর তিনটা জাবেদা, এবং এরপর যতদিন মেশিনটা ব্যবহার হতে থাকবে, যত বছর মেশিনটা ব্যবহার হতে থাকবে, প্রত্যেকটা বছরের জন্য অথবা প্রত্যেকটা হিসাব করার জন্য এই দুই জাবেদাই বারবার ঘুরে আসবে, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট।
এই দুই জাবেদাই বারবার ঘুরে ফিরে যত বছর ব্যবহার হবে তত বছর হতে থাকবে। এই হচ্ছে জাবেদা। আমি আবার ফোকাস করতেছি তোমাদেরকে, আবার জিনিসটা রিপিট করতেছি। যখন তুমি স্থায়ী সম্পত্তি কিনবা, কেনার পর এই স্থায়ী সম্পত্তিতে যত বছর ব্যবহার করবা তত বছর তোমার জাবেদাগুলো কিরকম হবে, প্রথম বছর 3টা জাবেদা মুখস্থ করবে। প্রথম বছর 3 জাবেদা, মেশিন ক্রয়ের জাবেদা, মেশিন ডেবিট, নগদ ক্রেডিট, অবচয় ধার্যের জাবেদা, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, অবচয়কে আয় বিপরীতে স্থানান্তরের জাবেদা, আয় বিনিময় ডেবিট, অবচয় ক্রেডিট। এই 3টা জাবেদা প্রথম বছর, এবং পরের বছর থেকে শেষের 2টা জাবেদা কন্টিনিউ করতে থাকবে। অবচয় ডেবিট, অবচয় সঞ্চিত ক্রেডিট, আয় বিনিময় ডেবিট, অবচয় ক্রেডিট। তারপরের বছরকে আবার শেষের 2 জাবেদা, তারপরের বছরকে আবার এই 2 জাবেদা, তারপরের বছর আবার এই 2 জাবেদা। অর্থাৎ এইভাবে একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর ব্যবহার শেষ করার আগ পর্যন্ত তার পিছনে প্রতি বছর 2টা করে জাবেদা হতে থাকবে। পার্থক্য প্রথম বছর শুধু 3টা জাবেদা হবে, একটা জাবেদা অতিরিক্ত হবে। এই হচ্ছে জাবেদা, এই হচ্ছে জাবেদা। তাহলে আজকে আমরা কি জানার চেষ্টা করব, কি শেখার চেষ্টা করব? সম্পদ কাকে বলে, স্থায়ী সম্পদ কাকে বলে, স্থায়ী সম্পদ কত প্রকার, অবচয় কাকে বলে, অবচয়ের বৈশিষ্ট্য কি, অবচয়ের ধার্যের কারণ কি, এবং একটা সম্পত্তির মূল্য বলতে আমরা কি বুঝি, একটা সম্পত্তির অবচয়যোগ্য মূল্য বলতে আমরা কি বুঝি, এবং একটি সম্পত্তি ক্রয় করা থেকে শুরু করে ব্যবহার করার আগ পর্যন্ত এর পিছনে যত ধরনের যে লেনদেনগুলো হয়, যে জাবেদাগুলো হয়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। বোর্ডে লেখাটা অতটা ভালো হয়নি, স্পষ্ট নেই, তোমরা আমার কথাটাকে ফোকাস করবা, এবং যে অংশটা না বুঝো তারা পেছনে গিয়ে আবার সেই অংশটাকে রিভিউ করে দেখার চেষ্টা করবা। পাশাপাশি তোমাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, আহ্বান থাকবে, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পেতে চাও, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ওখানে আমার অ্যাকাউন্টিং এর অনেক ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো তোমরা দেখবে। আচ্ছা, এই ক্লাস দেখার আগে তোমরা আমার আরো কয়েকটা ক্লাস আছে, ওই ক্লাসগুলোকে দেখে নিলে তাহলে তোমাদের জন্য বেসিকটা বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ, এবং আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।